1757 সালে 23শে জুলাই পলাশীর প্রান্তরে সন্ধ্যাবেলায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সূর্য অস্ত গিয়েছিল। পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে সিরাজদৌলা অর্থাৎ শেষ স্বাধীন নবাব যেভাবে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয়েছিল, তার মন্ত্রী পরিষদে বিভিন্ন সদস্যদের দ্বারা তার মুখ্য ভূমিকা ছিল মীর জাফর। শুধু মীর জাফরকে এই বাংলার শাসন বা সিরাজদৌলার পতনের কারণের জন্য দোষ দেওয়া যাবে না। ইতিহাসের বিভিন্ন পৃষ্ঠা লক্ষ্য রেখে বোঝা যায় যে মীর জাফরই শুধু দোষী ছিল না, তার সাথে সাথে নিজের পতনের জন্য সিরাজদৌলা নিজেই দোষী সাব্যস্ত করা যেতে পারে। কারণ সিরাজদৌলা জানতো যে মীর জাফরের মতো বিশ্বাসঘাতক মানুষ হয়তো তার রাজ পরিষদের মধ্যে একটিও ছিল না, এবং তার সাথে সাথে তার কিছু বন্ধুবৎ সাকরেত ছিল, তারা তার বিশ্বাসঘাতকতার সাথে যুক্ত ছিল। কিন্তু সিরাজদৌলা সেটা বিশ্বাস করেনি। সিরাজদৌলা মীর জাফরের উপর বিশ্বাস করেছিল। সমস্ত কিছু জানার পরেও তাকে মেন সেনাপতি হিসেবে পাঠিয়েছিল। সিরাজদৌলা তখন যেহেতু পরাজিত হয়ে গেছে, তার সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেছে, সিরাজদৌলা তার ফ্যামিলি নিয়ে তার ওই রাতেই তিনি চলে গিয়েছিল মুর্শিদাবাদে। সাত ধরে উটের পিঠে চেপে মুর্শিদাবাদের দিকে রওনা দিয়েছিল, প্রায় 50 মাইল। সকাল হতে ওখানে মুর্শিদাবাদে তিনি গা ঢাকা দেন এবং পলাশীর প্রান্তরে রবার্ট ক্লাইভ এবং মীর জাফর এবং বিশ্বাসঘাতকের দল তখনও ওই পলাশীর প্রান্তরে ছিল। যাই হোক, সকালবেলা অর্থাৎ 24শে জুন সিরাজদৌলা তখন মুর্শিদাবাদে লুকিয়ে মীর জাফর সকালবেলা রবার্ট ক্লাইভের তাঁবুতে পৌঁছে গিয়েছিল, এবং রবার্ট ক্লাইভের যারা সিকিউরিটি ছিল তারা মীর জাফরকে রবার্ট ক্লাইভের তাঁবুতে নিয়ে গিয়েছিল। গিয়ে প্রথম সাক্ষাতেই রবার্ট ক্লাইভ তাকে বলেছিল, অভিনন্দন জানাই আপনাকে, নতুন নবাব করে আমি খুব খুশি, এবং আপনি এখন আপনার সরকার বা আপনার শাসন কার্য নিজের কাঁধে তুলে নেন, এবং ইংরেজরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার সরকারের কোনো কিছুতে নাক গলাবে না, শুধুমাত্র তারা উপনিবেশিক ব্যবসার দিকে তারা নজর দেবে। যাই হোক, এই হচ্ছে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের একটা প্রাথমিক চুক্তি। তো রবার্ট ক্লাইভ এটাও বলেন রাজধানীর দিকে অগ্রসর হন। তখন রবার্ট ক্লাইভের পরামর্শক্রমে এবং রবার্ট ক্লাইভ এটাও বলেছিল, আপনার সাথে একটি কর্নেল যাবে এবং তার সাথে সাথে কিছু সেনাবাহিনীর টিম যাবে, এবং তার সাথে আপনারাও ওখানে রওনা দেন, অর্থাৎ যত তাড়াতাড়ি মুর্শিদাবাদ অর্থাৎ রাজধানী দখল করতে ক্যাপচার করতে পারবে ততই আপনার মঙ্গল। যেখানে সিরাজদৌলার প্রায় 1 রাত সময় লেগেছিল যেতে, সেই পথ অতিক্রম করতে এই মীর জাফর এবং তার কিছু বাহিনীর প্রায় 3 দিন লেগেছিল। অর্থাৎ 23, 24, 25, 26, 27 তারিখে তারা পৌঁছেছিল। এর মেন কারণ হচ্ছে যেভাবে গোলাবারুদের গর্ত, রাস্তা ভেঙে যাওয়া, বিভিন্ন গাড়ি পড়ে থাকা, মৃত্যুশয্যা, মানে রাস্তায় যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল তার মেন কারণ। তাছাড়া তারা বুঝেও ছিল যে সিরাজদৌলা হয়তো তাকে প্রত্যাঘাত করতে পারে, সেই জন্য তারা খুব সন্তর্পণে মুর্শিদাবাদের দিকে রওনা দিয়েছিল। রবার্ট ক্লাইভ তার একটা কর্নেল পাঠিয়েছিল এবং সঙ্গে ছিল মীর জাফর এবং মীর জাফরের টিম। তার উদ্দেশ্য ছিল মুর্শিদাবাদ দখল। 1757 সালে 27শে জুন যখন সিরাজদৌলা নিজের ফ্যামিলিকে এবং নিজেকে বাঁচানোর জন্য, তার মৃত্যু বা হত্যা থেকে নিজেকে বাঁচার জন্য সে যখন ছদ্মবেশে, সাধারণ মানুষের ছদ্মবেশে মুর্শিদাবাদে গা ঢাকা দিয়েছিল 27শে জুন, সেই দিনই রাত 3টের সময় যখন তার স্ত্রী ফুলন উন্নিশাকে সঙ্গে নিয়ে, তার কিছু বিশ্বস্ত বন্ধুবৎ এবং সদস্যকে সঙ্গে নিয়ে একটি ছোট্ট ঢাকা গাড়িতে চাপালো, সেই সময় মীর জাফরের ছেলে মিরান এবং রবার্ট ক্লাইভের কিছু সদস্য মুর্শিদাবাদের ধন সম্পত্তি, রত্ন গণনার দিকে ব্যস্ত, নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য 27শে জুন পরের দিন রাতের বেলা 3টের সময় উদ্দেশ্য দেয় ভগবান গোলার দিকে। তার যাত্রা পথ যে মসৃণ ছিল না, তারা
বীভৎস একটি সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছিল, কারণ মির্জাফর অলরেডি চারদিকে এইটুকু সন্দেশ দিয়ে দিয়েছে যে সিরাজদৌলাকে যেখানেই পাবে যেন সঙ্গে সঙ্গে তার কাছে নিয়ে হাজির হয়। তাই সিরাজদৌলা প্রতিটা মুহূর্তে সন্তর্পণে এগিয়ে যাচ্ছে। প্রথমে তারা গিয়েছিল ভগবান গোলায়। ভগবান গোলা তার সাথী ছিল তার বিশ্বস্ত কিছু বন্ধু এবং বিশ্বস্ত কিছু হিজড়ে। তাহলে বোঝা যাচ্ছে হিজড়েরাও তার সাথে অর্থাৎ সিরাজদৌলার সাথে সাথ দিয়েছিল। যাই হোক, সিরাজদৌলা ভগবান গোলায় দুদিন থাকার পর ওখানে প্রচুর তাদের খাওয়া দাওয়ার অভাব ছিল, তাই স্বাভাবিকভাবে খিচুড়ি খেয়েছিল যেটা জানা যাচ্ছে। ভগবান গোলায় দুদিন থাকার পর তারপরে রাজমহলের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাজমহলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে রাজমহলে যখন পৌঁছায় সিরাজদৌলা, তখন ছদ্মবেশে ছিল। একদিন থাকার পর ইনফরমার ছিল, সেই ইনফরমার মির্জাফরকে সে খবর দিয়ে দিয়েছিল। তখন সিরাজদৌলাকে মির্জাফরের টিম অর্থাৎ মির্জাফরের একটা জামাতা ছিল মীর কাসিম, পরবর্তীকালে উনি নবাব হয়েছিলেন অনেকেরই জানা। মীর কাসিম তার সৈন্য নিয়ে ভাগীরথী নদী পার হয়ে এই রাজমহল ঘিরে নিয়েছিল এবং রাজমহল ঘিরে নেওয়ার ফলে সিরাজদৌলা আর রাজমহল থেকে বেরোতে পারেনি, অর্থাৎ সিরাজদৌলা ওখানেই আটকে পড়েছিল এবং সিরাজদৌলাকে সঙ্গে সঙ্গে ওখানে গ্রেপ্তার মানে ক্যাপচার। বলে রাখি, সিরাজদৌলাকে যে ব্যক্তি ধরিয়ে দিয়েছিল বা অর্থাৎ ইনফরমার, মির্জাফরের ইনফরমার, উনি ফকির ছিলেন। তো ফকিররা সাধারণত বেশভূষা চেঞ্জ করেই থাকে এবং সিরাজদৌলা কিন্তু জায়গায় জায়গায় তার ছদ্মবেশ অর্থাৎ বেশভূষা চেঞ্জ করছিল। তো ফকিররা যেহেতু একই সাথে বেশভূষা চেঞ্জ করে থাকে, সেহেতু ফকির বুঝতে পেরেছিল এটা সিরাজদৌলা, তাই সঙ্গে সঙ্গে মির্জাফরকে জানিয়ে দিয়েছিল এবং মির্জাফর সঙ্গে সঙ্গে কোনো সময় নষ্ট না করে তার জামাতা মীর কাসিমকে সঙ্গে অজস্র সৈন্য পাঠিয়ে রাজমহলে ঘিরে নিয়েছিল। এরপর রাজমহলে তাকে অ্যারেস্ট করা হয়। তো অ্যারেস্ট করে ওই রাতেই মির্জাফরের সামনে উপস্থিত করানো হয় এবং উপস্থিত করানোর সময় মির্জাফরের সামনে তিনি কাকুতি মিনতি করেছিল, রিকোয়েস্ট করেছিল যে তাকে যেন প্রাণে মেরে দেওয়া না হয়। তখন মির্জাফর হতভম্ব হয়ে গিয়েছিল, তখন কি ডিসিশন নেবে তখন বুঝতে পারছিল না। তাই তার মন্ত্রী পরিষদের কিছু সদস্যর সঙ্গে আলোচনা করার জন্য সিরাজদৌলাকে সাইডে নিয়ে গেল এবং তারা আলোচনা বসলো মন্ত্রী পরিষদের সদস্যদের। এবার মির্জাফরকে কি করা হবে তার তিনটি দিক ছিল। একটি হচ্ছে মির্জাফরকে মুর্শিদাবাদে আটকে রাখা হবে যাবজ্জীবন। 2 নম্বর হচ্ছে মির্জাফরকে অন্য কোনো জায়গায়, যে জায়গা মানে আমাদের মুর্শিদাবাদের বাইরে, সেখানে গিয়ে আটকে রাখা হবে। 3 নম্বর হচ্ছে মৃত্যুদণ্ড। মির্জাফর যতই বিশ্বাসঘাতকতা করুক, তার মনুষ্যত্ববোধ একটু হয়তো জাগরিত হয়েছিল, সেই জন্য তিনি দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিল যে এরপর আমার কি ডিসিশন নেওয়া দরকার। কিন্তু মির্জাফরের একটি তার থেকেও ভয়ানক ছেলে ছিল, তার 17 বছরই ছেলে। সে এই প্রথম দুটি যে ডিসিশন ছিল বন্দি করে রাখার, সেই ডিসিশনের ঘোর বিরোধিতা আরম্ভ করলো এবং তার একটাই ডিসিশন ছিল মৃত্যুদণ্ড। ছেলের এই বিরোধিতা এবং ছেলের মৃত্যুদণ্ড দেয়া, এতে মির্জাফর আরও হতভম্ব হয়ে গিয়েছিল। তখন মির্জাফর কিন্তু কোনো ডিসিশন দিতে পারেনি। এই ডিসিশন দিতে না পাওয়ার জন্য মির্জাফরের ছেলে এটাই ধরে নিল যে বাবা মৃত্যুদণ্ড চাইছে, সিরাজদৌলাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এইটুকু মন্ত্রী পরিষদে ডিসিশন নেওয়া হয়েছিল। সেই সময় সিরাজদৌলার মৃত্যু হয়েছিল ছুরির আঘাতে, তলোয়ারের আঘাতে। যখন মুর্শিদাবাদের রাজমহলে এই ডিসিশনটি হয়ে গিয়েছিল যে মৃত্যুদণ্ড, অর্থাৎ মির্জাফরের পুত্র, উচ্ছৃঙ্খল পুত্রর একমাত্র গুয়ারতুমির জন্যই হয়তো এই মৃত্যুদণ্ড হয়েছে। অন্যান্য যারা মন্ত্রী পরিষদের সদস্য ছিল তাদের এটুকু বলা হয়েছিল তাদের দিক দিয়ে যেন ওকে বন্দি করে রাখা হোক, মৃত্যুদণ্ড না দেওয়া হোক। কিন্তু মির্জাফরের ছেলে যেহেতু 17 বছর বয়স, আর যখন সিরাজদৌলার এই ঘটনা ঘটছে তখন সিরাজদৌলার বয়স হচ্ছে 24+ অর্থাৎ 25। এই বয়সে মানে তাদের বয়সের পার্থক্যটা কম, তাই তাদের মধ্যে একটা হিংসা প্রতিদ্বন্দ্বিতা ছিল দীর্ঘদিন ধরে। তো স্বাভাবিকভাবে মিরান চাইছিল সিরাজদৌলাকে এই
পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, যেন পরবর্তীকালে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। সেই জন্য এই উদ্দেশ্যে যখন সব স্থির হয়ে গেল, মিরাজ অর্থাৎ মির্জাফরের ছেলে, তার বন্ধু লাল মোহাম্মদ, তাকে দায়িত্ব দেওয়া হলো যে ওকে ছুরির আঘাত করা, প্রথম ছুরির আঘাত করা। এই উদ্দেশ্য নিয়ে 3রা জুলাই কি হলো, রাতের বেলা তার কাছে যাওয়া হলো। যে সিরাজদৌল্লা তাদের আশা দেখিয়ে বুঝে গিয়েছিল তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং সে কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাবে। তো সিরাজদৌল্লা প্রথমেই বলল, যেন রিকোয়েস্ট করলো যে তাকে যেন একটি সুযোগ দেওয়া হোক, যেন উজু হয়ে যেন সে নামাজটা পড়তে পারে। মুসলিমদের যে একটা পবিত্র প্রেয়ার বলা যায়, সেই নামাজটাও কিন্তু সিরাজদৌল্লাকে পড়তে দেয়নি, কারণ ওদের উদ্দেশ্যই ছিল যত তাড়াতাড়ি সম্ভব সিরাজদৌল্লাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। সেই জন্য তাকে নামাজটা পড়তে দেওয়া হয়নি, তার মাথায় 1 ঘড়া জল ঢেলে দেওয়া হয়েছিল। এবং জল ঢেলে দেওয়ার পর সিরাজদৌল্লা এটুকু কনফার্ম হয়ে গেল যে সে নামাজও পড়ার সুযোগ পাবে না। তখন সে বলছিল কিছু জল খাওয়ার জন্য, মানে পানি তেষ্টা পেয়েছিল পানি খাওয়ার জন্য, সেই পানিও তাকে খেতে দেয়নি। যখন পানি খেতে দেওয়া হচ্ছিল তখন পিছন থেকে এসে লাল মোহাম্মদ তাকে ছুরির আঘাত করে এবং তারপরেই তলোয়ার দিয়ে তাকে খুঁপিয়ে মারা হয়। সে অভাবনীয় দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই সিরাজদৌল্লা মাটিতে লুটিয়ে পড়ে এবং তিনি মারা যান। এবং সিরাজদৌল্লা যে স্বাধীন শেষ নবাবের সূর্য মৃত্যুর মধ্যে দিয়ে অস্ত চলে গেল। সিরাজদৌল্লার মৃত্যু হয় এবং পরের দিন এই সিরাজদৌল্লার ক্ষত বিক্ষত দেহ সারা মুর্শিদাবাদের অলিতে গলিতে হাতির পিঠে চাপিয়ে ঘোরানো হয়েছিল। এটুকু প্রমাণ করতে চেয়েছিল যে সিরাজদৌল্লার পরাজিত হয়েছে, সিরাজদৌল্লার মৃতদেহ আপনাদের চোখের সামনে দেওয়া হয়েছে, আপনারা সেটা প্রমাণ হিসাবে বিবেচনা করুন। তো সারা মুর্শিদাবাদের অলিতে গলিতে সিরাজদৌল্লার দেহ নিয়ে ঘুরে বেরিয়েছিল মিরান এবং তার বাবা মির্জাফরের সহকর্মীদের সঙ্গে নিয়ে। তো ঘটনা তো ঘটে গিয়েছে, সিরাজদৌল্লা মারা গেছে। সিরাজদৌল্লার বিবাহিত স্ত্রী ফুলত উন্নিসাকে বিবাহ করতে চেয়েছিল মির্জাফর, কিন্তু ফুলত উন্নিসা কিন্তু বিবাহ করতে চায়নি। যাই হোক, ওগুলো ব্যাপার না। বিষয় হচ্ছে পরবর্তীকালে মির্জাফর ও তার ছেলে তাদের উচ্ছৃঙ্খল জীবন, তাদের প্রজাদের সাথে দুর্ব্যবহার আস্তে আস্তে এত বেড়ে গিয়েছিল। এরপরে একটি ঘটনাগুলো ঘটেছিল, আলীবর্দী খান ফ্যামিলির প্রত্যেকটা মেয়েকে হত্যা করেছিল এই মির্জাফরের ছেলে। তো হত্যালীলা দিনকে দিন বাড়তে আরম্ভ করলো। বাংলায় এক অরাজকতা পরিবেশ সৃষ্টি হলো। ইংরেজরা সেটা বুঝতে পারছিল যে এই মুর্শিদাবাদের নবাবের আচরণের কারণে হয়তো জনগণ ইংরেজ বিমুখ হয়ে যাচ্ছে। এই কথা ভেবে যখন রবার্ট ক্লাইভ মির্জাফরকে ডেকে বলল যে আপনাদের এই ডিসিশনের জন্য আজকে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তো আপনাকে সঙ্গে সঙ্গে এবার গদিচ্যুত হতে হবে। তখন মির্জাফরকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে মির্জাফরের জামাতা মীর কাসিম, বাংলার শেষ নবাব, মানে পরাধীন নবাব বলবো, স্বাধীন নবাব তো নয়, মীর কাসিম